নমস্কার প্রিয় শ্রোতা দর্শক বন্ধুরা। আজকে আমাদের পডকাস্টে আমরা পেয়েছি আমাদের এমন একজন অতিথিকে, যিনি রামনগর দীঘা কাঁথি অঞ্চলের বিশিষ্ট সামাজিক রাজনৈতিক ব্যক্তিত্ব, যার নাম শ্রী নিতাই চরণ শাহ, যিনি আজকে আমাদের পডকাস্টে আসার জন্য সম্মতি জানিয়েছেন, এসছেন আমাদের কাছে। যিনি একাধারে রামনগর বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক, রামনগর এক পঞ্চায়েত সমিতির সভাপতি, এলাকার তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব শ্রী নিতাই চরণ শাহ। নমস্কার নিতাই বাবু, আপনাকে। নমস্কার। আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য, সেজন্য আপনাকেও কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনি বলবেন না আমাকে, তুমি তুমি করে বললে জিনিসটা আরো স্বাভাবিক হবে। আপনি আমাকে তুমি করে বলবেন, আর আমিও নিতাই বাবু করে বলবো না, একদম সহজ ভাবে আপনাকে নিতাইদা করে বললে অসুবিধা হবে না? কোনো রকম অসুবিধা নেই। ধন্যবাদ নিতাইদা। এবারে আমি প্রথমে আপনাকে যে প্রশ্নটা আমাদের পডকাস্টে আজকে করব, এবং প্রথম প্রশ্নটা এমন করব যার উত্তর আপনি জানেন না, আমি জানি না, আমি আশা করছি আমাদের দর্শকরাও কেউ জানেন না। 2026-এর নির্বাচন কবে হবে? যতদূর সম্ভব এপ্রিলে হতে পারে। এপ্রিলে হবে? ফেব্রুয়ারি থেকে হয়তো পাবলিশ হতে পারে এবং এপ্রিল মাসে নির্বাচন হতে পারে, কারণ মে মাসে 2011 সালে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শপথ গ্রহণ করেছিলেন। তাই আমাদের ধারণা যে আমাদের নির্বাচন কমিশনার হয়তো ফেব্রুয়ারি মাসে নির্বাচন ঘোষণা করতে পারে। এইটা ভেবেছিলাম যে উনি জানেন না, কিন্তু আমাদের নিতাইদা সত্যি মানে এইসব ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহাল, নজরে সবকিছুই আছে তার। অতএব এই ব্যাপারটা উনি একদম সঠিক উত্তর দিয়ে আমাকে ঘায়েল করলেন। আমি ভাবলাম উনি ঘায়েল হয়ে যাবেন, এই প্রশ্নের উত্তর দিতে পারবেন না, কিন্তু উনি জানেন। নিতাইদা, রামনগর বিধানসভায় এবারের নির্বাচনে কারা প্রধান প্রতিদ্বন্দ্বী হতে পারেন? মানে স্থানীয় রাজনৈতিক সমীকরণ কি ইঙ্গিত দিচ্ছে? যে আমাদের এখানে বিভিন্ন রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করবে। ভারতবর্ষে গণতান্ত্রিক রাষ্ট্রের তার অধিকার রয়েছে। যে দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুক না কেন, আমার বিশেষ প্রতিদ্বন্দ্বী হবে ভারতীয় জনতা পার্টি, বিজেপির দল। আগের বারে বামফ্রন্ট এখানটায় যে প্রার্থী ছিলেন 1005-এর মতন ভোট পেয়েছিলেন আমার ধারণা, বিধানসভা ভোটের সময়। অতএব মানে প্রধান প্রতিদ্বন্দ্বী আপনার কথা অনুযায়ী বিজেপি, ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেস, এই দুটো দলের মধ্যে। হ্যাঁ, এটা অবশ্যই আমার যা রাজনৈতিক ধ্যান ধারণা। এবারে কথা হচ্ছে, আপনাদের তৃণমূল কংগ্রেসের রামনগর বিধানসভায় জয়ের সম্ভাবনা কতখানি বলে আপনি মনে করছেন? আমাদের বাস্তব রামনগর বিধানসভার 17টি অঞ্চল আছে এবং আমাদের বুথ সংখ্যা হচ্ছে 2002 সালে আমাদের হচ্ছে 145টা হচ্ছে আমাদের বুথ। রামনগর 1 নম্বর ব্লকে, রামনগর 2 নম্বর বলে 138টা পোলিং স্টেশন আছে। এবার সেটা বেড়ে এখন অনেকটা হয়ে গেছে। এখন আমাদের হয়ে গেছে 183 এবং রামনগর 2 ব্লকের হবে মিনিমাম 163। তাই আমরা মনে করি সাংগঠনিক দিক দিয়ে রামনগর বিধানসভায় প্রতিটি অঞ্চলে আমরা একটু ওদের তুলনায় অনেকটা শক্তপোক্ত আছি এবং আমাদের সেই কারণে মনে হয় যে লড়াই করতে গেলে মানুষ প্রত্যেকে তাদের মাটি শক্ত থাকা দরকার আছে। কিন্তু আমার রাজনৈতিক অভিজ্ঞতা 1968 সাল থেকে এটা মনে করি যে আমাদের তৃণমূল কংগ্রেসের মামাটি মানুষের সরকার, বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের দলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি, ওই আমাদের 2011 সালে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার পরে তিনি যে কথা দিয়েছিলেন সেই কথাটাকে বাংলার মানুষ, 10 কোটি যে মানুষ আছেন, প্রত্যেকের রাজনীতির কোনো রং না দেখে প্রত্যেকের পরিবারে কিছু না কিছু উন্নয়ন প্রবেশ করেছে, কোনো দল বা কোনো রং কিছু না দেখে। সেই ক্ষেত্রে মানুষের একটা বিশ্বাস, মানুষের একটা ভরসা এবং অর্থনৈতিকভাবে মহিলাদের সশক্তিকরণ করার জন্য অনেকটা অনেকটা বেশি মানুষের মন জয় করতে পেরেছে। সেই দিকে লক্ষ্য করলে দলের আনুগত্যে আজকে সর্বশ্রেণীর মানুষ যেই যাই বলুক না কেন, যে উন্নয়নটা হয়েছে সামাজিক, অর্থনৈতিক এবং ব্যক্তিগত এবং পারিবারিক, সবগুলো মিলিয়ে দিলে কিন্তু অনেকটা পাল্লা ভারী তৃণমূল কংগ্রেস। কিন্তু গত লোকসভা নির্বাচনে কাঁথি কেন্দ্রে বিজেপি জিতেছিল এবং আমাদের রামনগর বিধানসভা এলাকায় ওরা 10,000-এরও বেশি ভোটে এগিয়েছিল এই এলাকায়। কি করে মনে হচ্ছে আপনাদের যে ওই 10,000 ভোটকে ছাপিয়ে আরো 10,000 বা জয়ের মার্জিন যতটা হবে ওটা আপনারা পাবেন? ঠিক বলেছেন। এবার বর্তমান লোকসভা নির্বাচনে
ভারতীয় জনতা পার্টি রামনগর বিধানসভায় 7,680 ভোট বেশি পেয়েছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এবং সেক্ষেত্রে আমার মনে হয় লোকসভা নির্বাচনে ভারতবর্ষের রাজনীতিতে যখন লোকসভা নির্বাচনের পাখির চোখ করেছিল ভারতবর্ষের 143 কোটি মানুষ, যে প্রধানমন্ত্রী কে হবে, এবার সেক্ষেত্রে সেই মুখটা ছিল ভারতবর্ষের নরেন্দ্র মোদী। আর অন্য রাজনৈতিক সবাই মিলে মানে মহাজোট করেছিলেন তাদের প্রধানমন্ত্রী হবে কি, সেখানে কিন্তু ভারতবর্ষের মানুষ জেনেছিলেন যে আমরা ক্ষমতায় যদি আমরা সংখ্যা গরিষ্ঠতা পাই, তাহলে আমরা আলোচনার মধ্যে ঠিক করবো আমাদের নেতৃত্ব কে দেবেন ভারতবর্ষে। তখন মানুষ সেই লোকসভা নির্বাচনকে মনে করেছিলেন যে আজকে শুধু পশ্চিম বাংলা নয়, সারা ভারতবর্ষের যে একটা লোক একটা যদি যেতেন তাহলে তিনি তাদের প্রধানমন্ত্রী, সেই লক্ষ্যে মানুষ কিন্তু ব্যতিব্যস্ত হয়েছিলেন। মানুষ অনেক ভাবছিলেন, অনেকে চিন্তা ভাবনা করছিলেন কাকে ভোট দিলে কে প্রধানমন্ত্রী হলে বা কারা মহাজোট তারা সরকারকে টিকিয়ে রাখতে পারবে কিনা 5 বছর। এর পূর্বে বহুবার ভেঙেছে, বহুবার খণ্ড বিখণ্ড হয়ে গেছে, প্রধানমন্ত্রী 6 মাস হয়েছেন, 3 মাস হয়েছেন, এবার তাহলে ভারতবর্ষে অস্থিরতা সৃষ্টি হবে। সেই দিকে লক্ষ্য রেখে মানুষ কিন্তু স্বতঃস্ফূর্ত হবে অনেকটা ভোট দিয়েছেন। এবং সাংগঠনিক আমাদের কিছুটা ত্রুটি ছিল, স্বীকার করে নিতে বাধ্য যে আমরা জিতে যাচ্ছি। এই যে একটা আবহাওয়া তৈরি হয়েছিল তৃণমূল কংগ্রেসের, যে আমরা প্রতিটি বাড়িতে বাড়িতে সাংগঠনিক যে ক্ষমতা থাকা সত্ত্বেও প্রচারের আলো কিন্তু প্রতিটি বাড়িতে টাচ করতে পারেনি, বা প্রত্যেকে ভেবে গেছিলেন যে আমরা জিতে যাবো, আমরা জিতে আছি, জিতে যাব। এই যে একটা মানে আমাদের অনীহা বা আমাদের মধ্যে একটা আত্মবিশ্বাস যে জন্মেছিল, সেটা কিন্তু আমাদের ক্ষতির কারণ। মানে আপনি বলছেন যে ওইবারে মানে লোকসভা ভোট যেহেতু অতএব কেন্দ্রের ব্যাপার, ওখানটায় প্রধানমন্ত্রীর মুখ মোদীকে দেখিয়ে ভোট হওয়ার জন্য মানুষ বিজেপিকে ভোট দিয়ে দিয়েছিল লোকসভা ভোটের সময়, এটা আপনার বক্তব্য। কিন্তু বিরোধীরা বলছে যে আপনাদের নিজেদের মধ্যে একটু কোন্দল ছিল, নেতৃত্বের মধ্যে, স্থানীয় নেতৃত্বের মধ্যে একটু ভুল বোঝাবুঝি বা সেইভাবে সহযোগিতার মানসিকতা না থাকার জন্য এখানটায় আপনাদের ভোটে কম পেয়েছেন, এটা বিরোধীরা বলছে। আপনি কি? এটাই কিন্তু ঠিক বলেছেন। আমাদের মধ্যে একটা জিনিস যাবেন, একটা পরিবারের মধ্যে আমরা 5 ভাই যেমন ঠিক থাকতে পারি না, একটা বৃহত্তর তৃণমূল কংগ্রেস দল, এই পরিবারে কোটি কোটি মানুষ তার সদস্য আছে। এবার পরিমধ্যে আমাদের কিন্তু প্রত্যেকের মধ্যে কিছু না কিছু মতবিরোধ হয়, কিন্তু আমাদের দলীয় ক্ষেত্রে আমরা মনে করি মূল কাণ্ডারি আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা তার সৈনিক, আমরা তার কর্মী। এবার আমরা যদি দলকে ভালোবাসি, প্রতীককে ভালোবাসি, আমরা আমাদের দিদিকে যদি ভালোবাসি, তাহলে যিনি হন না কেন আমরা প্রতীককে দেখে আমরা ভোটটা দিই। আর প্রতীকের পেছনে যদি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি না থাকে, আমি কে নিজেই স্যার, আমি কে অন্য নেতা, মানুষ কিন্তু আমাকে গ্রহণযোগ্যতার মধ্যে আসবে না। আমরা বিশ্বাস করি এখনো পর্যন্ত যতদিন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বাংলার দিদির ছবিটা আমাদের পেছনে থাকবে, তখন কিন্তু আমি মানুষের সামনে কথা বলতে পারবো। এবং তার আশীর্বাদে, তার ভালোবাসায়, বাংলার অকুণ্ঠ ভালোবাসায় 34 বছরের জগদ্দল পাথরকে সরিয়ে এই বাংলায় কোনোদিন ক্ষমতা আসবে তৃণমূল কংগ্রেস নতুন দল গঠন করে, এটা কিন্তু স্বপ্নে কেউ ভারতবর্ষের মানুষ বুঝতে পারেনি। ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে এই ধরনের রাজনীতির পরিবর্তন কোনোদিন হয়নি, তা মানুষ দেখেছে। তাই বিশ্বাস করি যে আমার বিধানসভা নির্বাচন হচ্ছে, এটা কিন্তু সারা বাংলার মানুষ জানেন যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার উন্নয়নের নিরিখে, তার মানুষের প্রাকৃতিক দুর্যোগ হোক, অর্থনৈতিক অসুবিধা সৃষ্টি হোক, বাংলায় যে সমস্ত প্রকল্প তিনি চালু করেছেন সামাজিকভাবে এবং অর্থনৈতিকভাবে, এবং বিভিন্ন কর্মসংস্থানের সুযোগ করেছেন। কর্মসংস্থান কথাটা এইটাই বোঝায় না কেবলমাত্র সরকারি চাকরি তো মানুষকে সবাইকে দিতে পারবে না, এটা কিন্তু বাস্তব। তার জন্য কর্মসংস্থান কথা হচ্ছে বিভিন্ন দিক খুলে দেওয়া, যেন পর্যটন কেন্দ্রগুলোকে উন্মুক্ত করে দিয়েছেন। অনেক শিক্ষিত বেকার যুবক যুবতী যারা আছে, তারা সেখানে বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে অর্থনৈতিকভাবে তার সমৃদ্ধ হতে পারে। তেমনি সেই সঙ্গে সঙ্গে তিনি করেছেন কি, মহিলাদের সশক্তিকরণ করার জন্য আজকে সেই জায়গায় যে সংঘ উপসংঘ যে তৈরি করেছেন, এবং গভর্নমেন্টের যে রিভলভিং ফান্ড 15,000 টাকা বিনে পয়সা দিয়ে দিচ্ছেন, কোনো সুদ নেই, কোনো কিছু নেই, একবার ছাড়। এরপর করে দিয়েছেন ওয়ান টাইম 30,000 মহিলাদের জন্য, যে এই টাকা তুমি 20 লক্ষ টাকা পর্যন্ত ব্যবসা করার জন্য
তুমি লোন পেতে পারবে সমবায়ের মাধ্যমে। এটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করেছেন। সেই সঙ্গে আপনাকে একটা উপমান দিলে ভালো লাগবে, আমার ব্লকে গত বছর আমি দিয়েছিলাম 168 কোটি টাকা ন্যাশনাল ব্যাংক লোন দিয়েছিল। 100% রিকভারি হয়েছে, মহিলারা রিকভারি করেছেন। আমাদের রামনগর আমার রামনগর 1 নম্বর ব্লকে আমি দিয়েছিলাম 168 কোটি টাকা লোন দেওয়া হয়েছিল মহিলাদের এসসি গ্রুপকে, সেই যারা আনন্দ ধারার সঙ্গে যুক্ত আছেন। এবার টার্গেট আছে আমাদের 250 কোটি টাকা পার ইয়ারে আমাকে দিতে হবে। এবার সেক্ষেত্রে কিন্তু 100% রিকভারি, যেটা ন্যাশনাল ব্যাংক প্রতিনিয়ত ব্লকে ছুটছে যে আমাদের ব্যাংকগুলোকে আমরা লোন দিতে, আপনারা আসুন আমাদের গ্রুপগুলোকে আমাদের কাছে লোন নিতে হবে। এটা কিন্তু সারা বাংলায় এই কাণ্ডটা ঘটেছে। এটা কিন্তু একটি উপরি পাওনা, যেটা কিন্তু সেই মেয়েরা মায়েরা বোনেরা যে লোন নিচ্ছেন কেবলমাত্র নিজেরা ব্যবসা করতে, তার স্বামীর ব্যবসার কাজে লাগিয়ে দিচ্ছেন অর্থটা, নিজেরা ক্ষুদ্র কুটির শিল্পের মাধ্যমে অর্থটা ব্যয় করছেন। আমাদের ঝিনুক শিল্প থেকে শুরু করে, মাদুর শিল্প থেকে শুরু করে, বাসন শিল্প থেকে শুরু করে, এই যে শিল্পগুলো হচ্ছে ওই মায়েরা ঘরে বসে করছেন। কে আজকে দেখবেন আমরা যেটা বলি বড়ি তৈরি করা, নকশা বড়ি তৈরি করছেন, কে আপনার আজকে আচার তৈরি করছেন, কে আজকে মুড়ি ভাজার জন্য তিনি একটা লোন করছেন। মানে বিভিন্ন ধরনের বাঁশ বাঁশ দিয়ে তারা বিভিন্ন মানে সামগ্রী তৈরি করছে। এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু সচরাচর আমাদের এখানে থাকতো না। এবং মাদুর শিল্প ভারতবর্ষের রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে আমাদের খোলাবাড়িয়া মাদুর শিল্প, এটা কিন্তু আমাদের কাছে গর্ব। এবং বাসন শিল্প আমাদের কাছে ভারতবর্ষের কাছে একটা গর্ব, চন্দনপুর বাসন শিল্প। হ্যাঁ, আমি মানে আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতায় আমি ব্যাংকে, ইউনাইটেড ব্যাংকে যে কবার কাজের জন্য গেছি, মহিলাদের মানে গ্রামের মহিলারা, স্বনিযুক্তি প্রকল্পের মহিলারা এতখানি ভিড় করে থাকেন তাদের নিজেদের সংস্থার কাজের জন্য। আমার দেখে অবাক লাগে এই মহিলারা যারা মানে উনুন হেসেল ঠেলে ঘর সামলে আজকে ব্যাংকে এসে ব্যাংকের কাজকর্ম এইভাবে স্বাভাবিকভাবে করছেন। এটা কিন্তু সত্যি মহিলাদের কাছে একটা মানে স্যালুট জানানোর মতন, ওনারা যেভাবে এগিয়ে এসছেন বা আমাদের রাজ্য সরকার ওদেরকে যেভাবে সাহায্য করেছে। নিতাইদা, এবারে আমার পরের প্রশ্ন, অন্য প্রসঙ্গে যাব। রামনগরের বিজেপির সংগঠনের শক্তি কেমন বা তাদের সম্ভাবনা কতখানি আপনার কি মনে হচ্ছে? আমি কোনো দলের, আমার একটা রাজনীতির আদর্শ যেটা আমি স্বাধীনতা সংগ্রামীদের কাছ থেকে শিখেছিলাম, আমি ব্যক্তিগতভাবে দেখবেন আমি কোনো দলের তাদের সাংগঠনিক কেমন বা কিভাবে মজবুত, কত তারা লড়াই দিতে পারবেন, সেটা কিন্তু তাদের ব্যক্তিগত ব্যাপার, তার দলের সাংগঠনিক ব্যাপার। আমার মনে হয় আমার রামনগর বিধানসভায় আমার যা ধ্যান ধারণা, প্রতি বুথে তাদের সাংগঠনিক ক্ষমতা নেই। আজকে সাংগঠনিক দিক দিয়ে অনেকটা তারা দুর্বল। মানুষের স্বতঃস্ফূর্ত একটা ভালোবাসা পাওয়ায় তার কিন্তু লোকসভায় বৈতরণটা পার হয়ে গেছিল, কিন্তু এইভাবে প্রতিবাদে পার হওয়া যায় না। কারণ সেখানে একটা মোদি ফ্যাক্টরও কাজ করছিল, মোদি ফ্যাক্টর একটা কাজ করছে। এবং সেক্ষেত্রে কিন্তু আমি আর একটা কথা বলি, সাংগঠনিক শক্তি যদি না থাকে, আপনি যে কোনো জিনিস হোক না কেন, নির্বাচনী বৈতরণী কেন, প্রত্যেকটি ব্যাপারে দেখবেন প্রত্যেকটা যদি একটা সংস্থা একটা সোশ্যাল সার্ভিস দেবেন, তাতে যদি আপনি যদি একটা এনজিও কে সত্যিভাবে তৈরি করতে না পারেন, একটা ক্লাব সংগঠনকে ঠিক মতো যদি তৈরি করতে না পারেন, আর তার কাঠামো যদি ঠিক না থাকে, তাহলে সেই সংগঠন কিন্তু কোনোদিন থাকবে না, কিছুদিন পরে ভেঙে পড়বে। কিন্তু সেক্ষেত্রে বিজেপির সেখানে একটা ঘাটতি আছে, যেটা এখনো পর্যন্ত তারা সংগঠনটাকে মজবুত করতে পারেনি। এবং সেই মজবুত না করার জন্য তারা প্রতিটা বুথে বুথে এসআর এর ক্ষেত্রে তারা কিন্তু বিএলএ 2 দিতে পারছে না। এবং সারা বাংলায় 80,000-এর বেশি আমাদের পোলিং স্টেশন আছে। সেই পোলিং স্টেশনে তারা বলছে আমরা 60,000 মতো দিয়েছি, আমরা বিএলএ 2 দিতে পারিনি। তার মানে এখানে তারা স্বীকার করছে নির্বাচন কমিশনের কাছে যে আমরা বিএলএ 2 দিতে পারছি না, যে আমাদের যেহেতু সাংগঠনিক ক্ষমতা ততটা বেশি নেই এবং সেই মানুষ আমরা পাচ্ছি না। তারা বলছেন মাইনরিটি বেস, অর্থাৎ মুসলিম অধ্যুষিত এলাকায় আমরা আমাদের লোক পাচ্ছি না। তবে একটা কথা বলি, বর্তমান নির্বাচন কমিশন, ইলেকশন কমিশন যে কাজটা করেছেন, যে আমাদের যতদিন পর্যন্ত গণতান্ত্রিক দেশে যে নিয়ম ছিল যে বিএলএ হয়, বিএলএ প্রতিটি দলের বিএলএ 2 হয়, তারা কিন্তু সেই বুথের মানুষ হতে হয়। যখনই বিজেপি দেখলো যে পাচ্ছে না লোক,
তখন নির্বাচন কমিশন এই নিষেধ একটা ঘোষণা করলেন, পার্শ্ববর্তী গ্রাম থেকে নিয়ে এসো, আপনার শহীদপুরে গ্রাম সবাই বিএলএ দিতে পারে একটা দল। অর্থাৎ বিজেপির সুবিধা করার জন্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে একটা নির্বাচন কমিশনার তিনি বলছেন অন্য জায়গা থেকে তার বিএলএ দিতে পারে, অন্য মানে পোলিং স্টেশন দিতে পারে। এটা বোধহয় ঐতিহাসিক একটা ঘোষণা করলেন, এবং তারা সেটা খুঁজেও পাচ্ছেন না। তার মানে স্বাভাবিকভাবে যে সাংগঠনিক দুর্বলতা কতটা তারা এখানে প্রমাণ করে। না, তাদের লোক নেই, কি করবে? পাশের গ্রাম থেকে একজনকে ধরে আনতে পারে। এটা নির্বাচন কমিশন যদি ওদেরকে একটু হেল্প করে, আপত্তি কেন করবে? না না, এটা এটা আপত্তি না, এটা উনি ইলেকশন কমিশন একটা স্বশাসিত সংস্থা, উনি যে ডাটা রায় দেবেন আমরা তাকে মেনে নিতে পারি। আমি সেক্ষেত্রে একটা কথা বলবো, এসএআর কথাটা বলা হচ্ছে কি, যেখানে 2002 সালে এসআর হয়েছিল, সেই এসআর কমপ্লিট করতে লেগেছিল 2002 সালে, আড়াই বছর। আজকে বলা হচ্ছে 1 মাসের মধ্যে ওয়েস্ট বেঙ্গলে 10 কোটি মানুষের, টোটাল বসবাস করে 10 কোটি মানুষ, 18 বছরের ঊর্ধ্বে যাদের ভোটার লিস্টে নাম আছে, তাদের নামটা এসআর এর মাধ্যমে প্রতি বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দিয়ে, ফর্ম দ্বারা পূরণ করার পরে সে বিএলওরা, ব্লক লেভেল আধিকারিক যারা আছেন, তারপর তুলে নিয়েছে, তারা মোবাইলে এন্ট্রি করবে, এন্ট্রি করে ইলেকশন কমিশনের কাছে তারা পাঠাবে। বাস্তবে কি সম্ভব কোনোদিন? যে কোনো মানুষ হোক, এদিকে তার স্কুল রয়েছে, এবার সেই সময় তারা স্কুল করবেন না এসআর করবেন, এবং এই স্বল্প সময়ের মধ্যে এই কোটি কোটি মানুষের নাম লিপিবদ্ধ করবেন। এখন বলছেন আপনাদের অ্যাপেও তুলতে হবে আপনাদের নাম। হ্যাঁ, এই নিয়ে বিভিন্ন আপলোড করতে সারা বাংলা, এই নিয়ে একটা ওরা আপত্তি জানাচ্ছে সম্ভব নয় একজনের পক্ষে। এটা কিন্তু তাদের ব্যাপার, বা সেটা কিন্তু একটা মানুষ হিসেবে এটা আমরা উপলব্ধি করি মানুষের কতটা অসুবিধা। এবার সেটাকে আমরা এসে বিরোধী না, কিন্তু আমি মনে করি যে এই 1 মাসের মধ্যে এত বড় কর্মকাণ্ড নিশ্চিত একটা মানুষের কাছে চাপ সৃষ্টি করা, কার চাকরি খেয়ে নেবো, কার জেলে ঢুকিয়ে দেবো, মানে এই যে একটা ভীতি প্রদর্শন করে মানুষের প্রেসার করে অনেকে, একজন তো মারাই গেছে। একটু হাতে টাইম নিয়ে নির্বাচন কমিশন যদি এটা করতো, তাহলে সবারই সুবিধে হতো, কাজটা করতে সুবিধে হতো, নিখুঁত ভাবে কাজটা হতো। আর এখানটায় কি ওই মানে কাগজে বা সোশ্যাল মিডিয়াতে মাঝে মধ্যে দেখছি এই এসআইআর এর জন্য কিছু মানুষ ভয় পেয়ে যাচ্ছেন, আত্মহত্যা করছেন। এটা কিসের জন্য? মানে তাদের বৈধ কাগজপত্র নেই এই জন্য করছে? এই যে কথাটা বললেন, খুব ভালো কথা বলি। আমি আমার রামনগর 1 নম্বর ব্লকের কথা আমি সারা বাংলায় যেটা দেখছেন এটা বাস্তব। 2002 সালে ভোট দিয়েছে একটা পরিবার, বাড়ি হচ্ছে হীরাপুর, এখন স্থানান্তরিত হয়েছেন তিনি বাগমারি, গোবরা গ্রাম পঞ্চায়েতের বাগমারি বাড়ির পোলিং স্টেশন আছে। এবার তার 12 জনেই তারা দীর্ঘকাল ভোট দিয়ে আসছে। 2002 সালে হীরাপুর গেছেন, এখন স্থানান্তরিত হয়ে গেছেন তারা বাগমারি। তার বাবাও মারা গেছেন, তার মাও মারা গেছে। 2002 সালে ভোট দিয়েছেন। এখন ভোটার লিস্ট 2002 সালে দেখা যাচ্ছে তার বাবারও নাম নেই, তার মা কিন্তু ভোটার আই কার্ড আছে, তার মারও নাম নেই। এখন বলা হচ্ছে 11টাতে বাবা অথবা মা অথবা ঠাকুরদা অথবা ঠাকুরদি, যে 11টা ক্রাইটেরিয়া দেওয়া আছে, অথবা বলা হচ্ছে আপনার মানে পাসপোর্ট হতে পারে, আপনি 1985 সালের আগে যার জমিতে আপনার নামে থাকে সেটা রেকর্ড হলে আপনার নামে হতে পারে। এই ধরনের 11টা জিনিস আধার কার্ড ম্যান্ডেটরি নয়। এবার সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই পরিবারে আমাদের বলছে আমরা কি করবো, আমার দুটো হাতে দেখুন ভোটার আই কার্ড আছে, আমি ভোট দিয়েছি কিন্তু আমার নাম, ওকে কি করছে নতুন ভাবে নাম আবেদন করতে হবে 6 নম্বর ফর্মে নতুন ভোটার হিসেবে। আপনার সামনে, আপনি যেখানে এই স্টুডিওতে যেখানে আমি বসে আছি, এই সামনে চা দোকানি, আপনার যে বঙ্কিসের পাশে চা দোকানটা, সে এখনই আমার কাছে এসে পৌঁছেছে। আমার স্ত্রী, আমি ভোট দিয়েছিলাম তার কাছে দক্ষিণে ছিলাম, আমি 1995 সাল থেকে ভোট দিয়ে আছি, 40 বছর এখানে আছে, আমি শহীদপুর চলে আছি, তার দেখে আমি 2002 সালে তার নাম নেই। কি হতো, তোমার বাড়ি তো সানবাল ছিল, তুমি এখানে চলে এসেছো না 2002 সালে আমার নাম নেই, আমি কি করবো এখন? এখন আমি বললাম তোর বাবাও নেই, তোর মাও নেই, সবাই মারা গেছে। তাহলে এই লোকগুলো আতঙ্কিত হয়ে পড়ছে,
যে লোকগুলো হচ্ছে যে আমার তো আমি ভোট দিয়েছি অত আমার ভোটার লিস্ট নাই, অর্থাৎ নির্বাচন কমিশন তড়িঘড়ি করে আমাদের সংশোধনের তালিকা 2002 সালে যারা দিয়েছিলেন, মানে অনেক সময় ভোটার লিস্টে দেখবেন আবার অনেক পরে আবেদন তার সংযোজন হয়, অনেক সময় অনেক পৃষ্ঠা আউট হয়ে গেছে, নাই, সেই লোকগুলো 2002 সালে নাম নেই। কিন্তু সেই ক্ষেত্রে বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের অসুবিধা পড়ছে। আমরা কিন্তু মানুষকে উত্তেজিত করছি না, মানুষকে বুঝিয়ে যতটা সম্ভব আমরা তাকে তাদের নামটা নথিভুক্ত করতে হয়, তার আমরা কিন্তু বিজেপি বলছে যে আপনারা এসআইআর এর বিরোধিতা করছেন। এইটা হচ্ছে বিজেপি, মানে তারা যে তথ্যটা পরিবেশন করে সে কথা বললে তো আপনি অবাক হবেন। আমাদের বাংলার মানুষকে তারা ভালো চোখে দেখে না, বাঙালিকে কোনোদিন ভালো চোখে তারা দেখে না, যার জন্য 2011 সাল থেকে ক্ষমতা আসার পরে বাংলাকে যেভাবে বঞ্চিত করা হয়েছে বাংলার মানুষকে, আমাদের প্রতিটি প্রাকৃতিক ঝড় গেছে, আমফান গেছে, ফণি গেছে, এই উত্তরবঙ্গে ঝড় হয়ে গেল, বিভিন্ন রাজ্যে কেন্দ্র সরকার টাকা দিচ্ছে, আমাদের বাংলায় কিন্তু প্রতিবারে হেলিকপ্টারে আসেন, পর্যবেক্ষণ করেন কতটা ঝড় হয়েছে, কতটা ক্ষতিগ্রস্ত বাংলার মানুষ হয়েছে, প্রতিবারে করে যান, একটি টাকা কিন্তু দেন না। উত্তরবঙ্গে প্রত্যেকটা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে বাংলার যারা বিজেপির সাংসদ আছেন, যারা এমএলএ আছেন, প্রত্যেকে তারা কিন্তু উত্তরবঙ্গে গেছেন। আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই জায়গায় দাঁড়িয়ে 4 দিন 5 দিন থেকে নিজে তদারকি করে সেই মানুষগুলো যাদের ঘর বাড়ি নেই, যাদের বীজ ভেঙে গেছে, মানুষ তখন মাটির তলায় চলে গেছে, তাদের রক্ষা করার জন্য রক্ষা কবচ হিসেবে তার যে বাংলার মুখ্যমন্ত্রী যে দায়িত্বটা পালন করেছেন সেটা কিন্তু আপনারা সচক্ষে সবাই দেখেছেন, অর্থাৎ টিভির পর্দায় আপনারা দেখেছেন। কিন্তু আমি মনে করি বিবেক মনুষ্যত্ব যে যন্ত্রণা দেয় না কিভাবে, আরে বাংলার মানুষ হিসেবে বিজেপি তো সাংসদ জিতেছেন, বাংলার বিধায়ক তো তারাও জিতেছেন, উত্তরবঙ্গে বেশি সিট তারাই পেয়েছে, তারা তো কেন্দ্রকে বলতে পারছে উত্তরবঙ্গ আজকে দুর্গত প্রাকৃতিক দুর্যোগে আজকে বিধ্বস্ত, মানুষ মারা গেছে, এই লোকগুলোতে এই কাজটা করতে হবে, কেন্দ্র ডিমান্ড করছে আমরা। একবার কি আপনার টিভি পথে দেখেছেন? এখনো পর্যন্ত আজ পর্যন্ত কিছু করে, উল্টে 100 দিনের কাজের টাকা আটকে রাখা ইত্যাদি ইত্যাদি। 100 দিনের কাজের টাকা, আমাদের জিএসটির পাওনা টাকা, যেটা আমাদের ন্যায্য প্রাপ্য, আমরা কিন্তু ভিক্ষে চাইছি না, আমাদের ন্যায্য প্রাপ্য। জল খাবেন দাদা? না ঠিক আছে, ন্যায্য প্রাপ্য, সেই ন্যায্য প্রাপ্য 2 লক্ষ কোটি টাকা বাংলার 10 কোটি মানুষের উন্নয়নের স্বার্থে, ওই টাকাটা তো কেন্দ্র সরকার ছাড়তে পারবে, অন্য ভারতবর্ষের সমস্ত রাজ্যকে ছেড়ে দিচ্ছে, আমাকে বাংলাকে দিচ্ছে না। 100 দিনের কাজের টাকা দিলে না, যে শ্রমজীবী মানুষ যারা 100 দিনের কাজ করেছিলেন তাদের অ্যাকাউন্টে ডাইরেক্ট টাকা ঢুকিয়ে বললেন যে আমার বাংলার ছেলে মেয়ে, বাংলার আজকে যারা আছেন, যারা কাজ করেছেন, আমি আমার বাংলার কোষাগার থেকে আমি আমার তোমাদের টাকা দিচ্ছি। সুপ্রিম কোর্ট রায় দিল এবং সেটা বলেছিলেন 1 সেপ্টেম্বর থেকে বাংলাকে টাকা দিতে হবে। 1 সেপ্টেম্বর চলে দিলেন না, আবার আপিল করা হলো, একই রায় সুপ্রিম কোর্ট দিল এবং হাইকোর্ট একই কথা বললো যে বাংলার আপনার টাকাটা আপনাদের আবার 100 দিনের টাকা চালু করতে হবে, যদি একটা দুটো জেলা কোনো অসুবিধা থাকে তাহলে আপনারা সেই জেলা বন্ধ করতে পারেন, কিন্তু অন্য জেলাকে আপনি বন্ধ করতে পারেন, সে কথাও তারা রাখছে। তাহলে এটা অ্যাকচুয়ালি হাতে মারার চেষ্টা, অর্থাৎ বাংলাকে কিভাবে ষড়যন্ত্র করে অর্থনীতিভাবে দেউলিয়া করে দিয়ে বাংলার মানুষকে বুভুক্ষ রেখে মানুষকে ক্ষিপ্ত করার যে চক্রান্ত, এটা কিন্তু বাস্তব মানুষ জেনে গেছে, এখন বাংলার মানুষ কিন্তু সবাই জেনে গেছে। এই কাজের ক্ষেত্রে আমরা চেষ্টা করব, মানে এই পেছনে কি আপনি বলছেন যে বিজেপির এটাই উদ্দেশ্য যে মানুষকে এইভাবে নানান রকম অসুবিধার মধ্যে ফেলে রাজ্য সরকারের নানান রকম পাওনা না দিয়ে এখানটায় ক্ষমতায় আসা সম্ভব, এটা বিজেপির ধারণা? এটা কি আপনার? 100 বার গণতান্ত্রিক ভাবে 2011 সালে পারলো না, 2016 সালে পারলো না, 2021 সালে পারলো না, 30 পঞ্চায়েত ব্যবস্থাপনায় পারলো না, পৌরসভা কর্পোরেশন নির্বাচনে পারলো না, যে গণতান্ত্রিক ভাবে তো আমরা জিততে পারছি না, এভাবে তাহলে আমরা যদি পেটে মারি, অর্থনৈতিক একটা কাঠামো তৈরি করি, বাধা সৃষ্টি করি, তাহলে মানুষ তো ক্ষিপ্ত হবে,
কারণ বাংলার মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছেন প্রকল্পগুলো, যে আজকে বলি যে আমি কন্যাশ্রী, লক্ষ্মী ভান্ডার, শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, যুবশ্রী, কন্যাশ্রী, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা এবং সেই সঙ্গে প্রতিবন্ধী ভাতা, আমি যদি এই স্কিমগুলো মুখ্যমন্ত্রী চালাতে পারবেন না। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতগুলো প্রকল্প চালু করেছেন, প্রত্যেকটি প্রকল্পকে বিজেপি সরকার বিভিন্ন রাজ্যে যেখানে আছে তাকে কিন্তু বাধ্য হয়ে তারা কিন্তু সেটাকে অনুসরণ করার চেষ্টা করছেন। দেখলেন তো, বিহারে নির্বাচন ঘোষণা হয়ে গেল, 10,000 টাকা 10,000 করে ভোটের আগে ভোটের আগে প্রত্যেকের অ্যাকাউন্টে 1 বছরের জন্য 10,000 করে দিয়ে দিলেন। কিন্তু আমরা প্রত্যেকটা পরিবারে দেখবেন, আপনি নিজেও দেখতে পাচ্ছেন, আমার রেশনটা ফ্রি রাজ্য সরকারের, এবং সেই সঙ্গে প্রত্যেকটা পরিবারে আমরা 60 বছরের নিচে তাদের আমরা লক্ষ্মী ভান্ডার দিচ্ছি। তফসিলি জাতি উপজাতি 1000 টাকা 1200 টাকা দেওয়া হচ্ছে। আবার যারা প্রতিবন্ধী ছিলেন 80% দেখবেন প্রতিবন্ধী ছিলেন, তখন আমার ব্লকে আমরা পেতাম মতো 60 জন, এখন সেইটা পাচ্ছে আমার ব্লকে 6,920 জন প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন, অর্থাৎ সেটাকে নামিয়ে আনা হচ্ছে 40%। অর্থাৎ অবারিত আপনি অ্যাপ্লাই করলে প্রতিবন্ধী ভাতা পেয়ে যাচ্ছেন। একটা পরিবারের স্বাস্থ্যসাথী কার্ড থাকলে 5 লক্ষ টাকা বছরে তার পরিবারের স্বাস্থ্যের পরিষেবার জন্য কে টাকা তুলে হাত তুলে দেয়। আর কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত কেন পশ্চিমবঙ্গে চালু নেই? কেন, কে বলেছে চালু নেই? মানুষ জানে বেটি বাঁচাও বেটি পড়াও, একটাও বেটি বাঁচানো নেই, একটাও বেটি পড়াতে পারেনি সারা ভারতবর্ষে। আর আয়ুষ্মান ভারতের কথা বলছেন, আপনারা যে বলেন আয়ুষ্মান ভারত, কেউ তো না বলেনি কেন্দ্র সরকারের আয়ুষ্মান ভারত করতে, আমরা তো বাধা দিই না। রাজ্য সরকার আমি তো অনলাইনে ডায়েরি আমি আবেদন করতে পারি আয়ুষ্মান ভারতে, কিন্তু আমি আয়ুষ্মান ভারতে আবেদন করবো কেন? আজকে কৃষক বন্ধুতে আমি 2 ডিসমিল থাকলে, 1 ডিসমিল জায়গা থাকলে আমি সেখানে 5,000 টাকা পেয়ে যাচ্ছি। আমি সেখানে 1 বিঘে জায়গা থাকলে, 100 ডিসমিল জায়গা থাকলে আমি কিছু কে করবে? আপনি করবেন? আপনার পরিবার, আপনার স্ত্রীর নামে 2 ডিসমিল, আপনার নামে 5 বিঘা, আপনার ছেলের নামে 3 ডিসমিল, এই পরিবারে 5 জন কিন্তু কৃষক বন্ধু টাকা পাচ্ছে। আর ওনার 100 ডিসমিল না হলে কিন্তু কৃষক বন্ধু আপনি পাবেন না। তাহলে সেই পরিবারে আজকে রাজ্য সরকার প্রকল্পটা গ্রহণ করবে না আপনার ভারতবর্ষের প্রধানমন্ত্রী গ্রহণ করবে? আজকে সেক্ষেত্রে আমি বলি কন্যাশ্রী আজকে বিশ্ব সেরা হয়েছে। আজকে সার্বজনীন দুর্গোৎসবে আপনার হেরিটেজ পুরস্কার পেয়েছে প্রতিটি ক্ষেত্রে। এবার দেখলেন জাপান থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জাপান বিশ্ববিদ্যালয় তাকে এলিট উপাধি দিলেন কলকাতায় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে। এমনি তো দেয়নি, এমনি তো কন্যাশ্রী আজকে পুরস্কৃত হয়নি, এমনি দুর্গাপূজা কার্নিভালটা এমনি পুরস্কৃত হয়নি। তাহলে বাংলার মুখ্যমন্ত্রী কেন্দ্র সরকারের ট্যাগ রিপোর্টে বলছে কার? এটা কেন্দ্র সরকারের, যে ভারতবর্ষের মধ্যে 100 দিনের কাজে বাংলার 1 নম্বর স্থান অধিকার করেছে। পিএইচে ওয়াটার সাপ্লাই লাইনে ভারতবর্ষের মধ্যে বাংলা 1 নম্বর স্থান অধিকার করছে। কে বলছে? কেন্দ্র সরকার বলছে। 100 দিনের কাজে কে বলছে? কেন্দ্র সরকার। কারা বলছে? তারাই পর্যবেক্ষণ করছেন, তারাই বলছে, অথচ বাংলাকে টাকা দেবে। হলো, রাজ্য হলো, দেশ হলো। এবারে আমি নিজের এলাকায় আছি, রামনগর এলাকায় গুরুত্বপূর্ণ কাজ এখনো যেগুলো হয়নি, সেটা আপনার কি মনে হয় কোন কোন কাজগুলো করা বাকি আছে? আমাদের প্রথম আমার একটা কাজ, রামনগর বিধানসভায় পর্যটক কেন্দ্রের ক্ষেত্রে আপনার কথা বলবো, বর্ডার থেকে আপ টু শৌলা পর্যন্ত, কাঁথি পর্যন্ত, মানে সেটাকে হলদিয়া বন্দর পর্যন্ত মেরিন ড্রাইভের ক্ষেত্রে আমাদের শৌলা পর্যন্ত মেরিন ড্রাইভ হয়েছে। রাজ্য থেকে, ভারতবর্ষের বিভিন্ন দেশ রাজ্য থেকে, আজকে বিদেশ থেকেও পর্যটন আসছেন দীঘাতে। যেমনি মেরিন ড্রাইভ হয়েছে, তেমনি একটা স্বপ্নের উপহার দিয়েছেন জগন্নাথ টেম্পল, যেটা নবরূপে নবসাজে এবং নতুন রূপ দিয়ে একটা জগন্নাথ টেম্পল করেছেন, যার জন্য। এটা কি বিজেপির রাম মন্দিরের পাল্টা? না, মোটেই নয়। এটা তো আপনি বিজেপির পাল্টা নয়, এটা হচ্ছে মানুষ যখন দর্শন করতে আসছে, প্রকৃতির সৌন্দর্য দর্শন করছেন, তখন আমরা পুরী যাই কেন? আমি কি পুরীকে কোন দিন, এখনো আমরা পুরী যাই, পুরীকে আমরা কোনো মন্দিরকে আমরা ছোট করি। তেমনি জগন্নাথ টেম্পল হয়েছে
মানুষ ঘুরতে আসছেন, বেড়াতে আসছেন, পরিবার পরিজন নিয়ে জগন্নাথ মন্দিরে প্রবেশ করছেন, সেখানে পুজো দিচ্ছেন। সেই প্রাকৃতিক সৌন্দর্য, মন্দিরের চত্বর, সেই জায়গায় বসে তারা কিন্তু বিভিন্ন ভাবে তারা উপভোগ করছেন। অস্বীকার করার উপায় নেই, জায়গাটা খুব সুন্দর। গেলে এমনি যে ধার্মিক লোক নয় তারও গেলে ভালো লাগবে, জায়গার পরিবেশটা এতটা সুন্দর হয়েছে। কিন্তু বিরোধীরা বলছে টাকাটা খরচ হয়েছে সরকারি টাকা, তো একটা মন্দির নির্মাণে সরকারি টাকা খরচ হওয়ার পেছনে আপনার তো আমরা মন্দির করে, আমরা অযোধ্যা মন্দির করে যেমনি হাজার হাজার মানুষকে যারা বসতবাটি করেছিলেন, তাদের যখন হাজার হাজার একর জায়গা নেওয়া হয়েছে, বুলডার চালিয়ে সেখানে ধ্বংস করে সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে হয়েছে। আমরা কিন্তু একটা মানুষ এখানে কথা বলেনি। দীঘা সম্পর্ক উন্নয়ন পর্ষদের এলাকাধীন জায়গায় কোনো ব্যক্তিগত জায়গার অধিগ্রহণ না করে সরকারি জায়গাকে সেটাকে মানে পরিবেশটাকে তৈরি করে সেখানে কিন্তু জগন্নাথ টেম্পল হয়েছে। এবং জগন্নাথ টেম্পলে যেন সরকার মানে বিভিন্ন ভাবে আপনার নিশ্চয় প্রতিনিয়ত খবর রাখছেন যে মানুষ তো প্রণামী ভাবে যেভাবে অর্থ দিচ্ছে, বিশাল টাকা বিশাল টাকা হচ্ছে। এবং সেটা আমাদের হিটকো থেকে সেগুলো আমাদের একটা ট্রাস্টি কমিটি করা আছে, দেখভাল করা আছে। সেই টাকা সম্পূর্ণ ব্যাংকে গচ্ছিত হচ্ছে, স্টেট ব্যাংকে মানে স্টেট ব্যাংকে। সেখান থেকে আবার ট্রাস্টি কমিটির কাছে এসে তাদের বেতন বিভিন্ন হবে এবং পরবর্তীকালে রিপেয়ারিং থেকে তাদের মেরামত থেকে যে খরচ আছে। এবং সেক্ষেত্রে আর পাশে একটা আপনার দীঘা স্টেট জেনারেল হসপিটাল আছে, আর একটা জায়গা চিহ্নিত করা আছে জগন্নাথ টেম্পলের পাশে একটা, যাতে স্বাস্থ্য পরিকাঠামো তৈরি করা যেতে পারে, কোনো পর্যটক এলে তাদের স্বাস্থ্য পরিষেবা পায়। ফায়ার ব্রিগেড সেখানে করা হচ্ছে। একটা জগন্নাথ টেম্পলে কেবলমাত্র থানা করা হয়েছে, জগন্নাথ টেম্পলে একটা আপনার ফায়ার ব্রিগেড করা হচ্ছে তার জগন্নাথ টেম্পলের জন্য। জগন্নাথ টেম্পলে মন্দিরে আসছেন যারা তাদের জন্য আবার একটা হসপিটাল করা হচ্ছে। অর্থাৎ মানে ভালো মানুষ ভালোকে ভালো বলতে হয়। সেটা বলবো, নিশ্চয়ই বলবো। হসপিটাল আছে, দীঘা হসপিটালটা যথেষ্টই বড়, কিন্তু পরিষেবার পাওয়ার ক্ষেত্রে নানান রকম বাধা আছে বা পরিষেবার মান সেই রকম নয়, এটা স্থানীয় মানুষের অভিযোগ আছে। এখন দেখবেন দীঘা হাসপাতালে গেলে আপনি নিশ্চিত শুনেছেন বা জেনেছেন, এই মুহূর্তে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার দীঘা স্টেট জেনারেল হসপিটালের জন্য আপনার দোতলা ওঠার জন্য একটা র্যাম্প করে দেওয়া হয়েছে, গার্ডেনকে সাজানো হয়েছে, বিশ্রামাগার তৈরি করে দেওয়া হয়েছে, পার্কিং জোন করে দেওয়া হয়েছে এবং সেটাকে একটা মঠ তৈরি করা হয়েছে, যাতে আগে রাস্তায় পড়ে থাকতো তার জন্য মঠ তৈরি করা হয়েছে। এবং তার জন্য আরো উন্নত পরিষেবার জন্য কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী প্রায় 50 crore টাকা দিয়েছেন, যাতে আরো বেশি মানে মডিফাইড হয়ে আগামী দিনে আরো উন্নত এখন এখন যাবেন, এখন বর্তমান যদি কোনো মানে হয়তো মাস্টারি জানে, এখন গিয়ে দেখবেন পরিষেবা কত উন্নত মানের হয়েছে। দীঘা স্টেট জেনারেল হসপিটাল যথেষ্ট ভাবে, আমার বড়রকা হসপিটাল দীঘা স্টেট জেনারেল হসপিটাল যথেষ্ট উন্নতি। রাস্তা রামনগর দীঘা কাঁথি যে রাস্তা, এটা এতটা সংকীর্ণ, রাস্তা সম্প্রসারণ হবে, ওপাশ দিয়ে বাইপাস হবে, এটা আমরা শুনেছি। জমি অধিগ্রহণও হয়েছে, কিন্তু আবার সেদিন খবরের কাগজে দেখলাম জমি অধিগ্রহণ দেরি হওয়ার জন্য কেন্দ্র সরকার যে টাকা দিয়েছিল সেই টাকাটা কি ফেরত চেয়েছে। ফেরত চেয়েছে এই কথাটা, আমি আপনাকে একটা বছরের জন্য একটা বাজেট ধরা আছে আমার, আপনার 100 কোটি টাকা আপনাকে সরকার দেয়, 100 কোটি টাকা দিল যে আপনি জমি অধিগ্রহণ করুন। জমি অধিগ্রহণ করতে গিয়ে আমাদের প্রত্যেক বাইপাস থেকে শুরু করে আমার 116B জাতীয় সড়ক যেটা হবে, অধিগ্রহণ প্রত্যেকের নোটিশ হয়েছে, হেয়ারিং হয়েছে, ল্যান্ড ম্যাপ তৈরি করা হয়েছে। এবারে কিছু কিছু মানুষ হাইকোর্ট করে দিচ্ছে কি, মানে আপনি এখন একটি কথাই হয়তো 100 জনের মধ্যে 90 জনের মধ্যে দেখবেন 99 দিয়ে দিচ্ছে, একজন হাইকোর্ট করে বসে আছে। মানে সেই অংশটা যতক্ষণ পর্যন্ত হাইকোর্টে বিয়াংশন আছে ততক্ষণ পর্যন্ত আটকে যাচ্ছে। তা সত্ত্বেও আমরা চেষ্টা করছি যতটা সম্ভব তাড়াতাড়ি করে এটাকে আমরা বাস্তবে রূপায়িত করতে পারি। 20% মানুষ টাকা বাকি আছে, তাদের চিঠি হয়ে গেছে, এমন কথা বলে তাদের হয়ে গেছে। আর এতে যে অনেকে গল্প, এটা হচ্ছে একটা প্রতিক্রিয়া, মানে নির্বাচন আসছে তো মানুষকে একটা অপপ্রচারের মাধ্যমে এই জায়গা ফেরত হয়ে গেল, আমার তো 10টা রেল হয়েছে হয়েছে, এইগুলো কোনো কথার কথা
রামনগর মিউনিসিপ্যালিটি এরিয়া হবে, এটা বামফ্রন্টের সময়, সিপিআইএম এর সময় থেকে আমরা শুনছি রামনগর মিউনিসিপ্যালিটি এরিয়া হবে। তাদের সময়ও হয়নি, আজকে আপনারা ক্ষমতায় থাকায় এতদিন পরেও হয়নি। আদৌ কি হবে রামনগর মিউনিসিপ্যালিটি এরিয়া? এখন পুরো সরকারি ডিপার্টমেন্ট বা গভর্নমেন্টের চিন্তা ভাবনার উপর নির্ভর করে। আমরা রামনগর পৌরসভার জন্য অন্তত 3-4বার আমরা পাঠিয়েছি। আমরা আমাদের এরিয়া কতটা, আমাদের লোক সংখ্যা কত, এবং পৌরসভা হওয়ার মতো লোক সংখ্যা আছে কিনা। যেমন এগরা পৌরসভা হয়েছে, যখন মানে আমাদের পরিচিত নেতা ছিলেন আমাদের প্রবোধ সিনহা সাহেব, তখন তিনি এগরা পৌরসভা যখন হয় তখন তার মোট ক্যাপাসিটি 13,000, সেই জায়গায় আমাদের হচ্ছে 29,000, এখন 32,000 পেরিয়ে চলে গেছে। কিন্তু আমাদের পৌরসভা করার ক্ষেত্রে যে এরিয়া আমাদের লোকবল আছে, লোক সংখ্যা আছে, যথেষ্ট অন্যান্য যে পৌরসভা হয়ে গেছে তার চেয়ে অনেক বেশি আছে। এবার সেক্ষেত্রে আমরা নিশ্চিত বিশ্বাস বা ভরসা করি, এখন তার 26 সালের নির্বাচন, এখন তার সেক্ষেত্রে বলা যাবে না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সম্মানীয় মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিত চিন্তা ভাবনার মধ্যে আছে, নিশ্চিত তিনি উপলব্ধি করেছেন বলে, গুরুত্ব দিয়েছেন বলে। আপনি বলতে চাইছেন মমতা ব্যানার্জি যেভাবে এই প্রকল্পগুলো না চাইতেও করেছেন, তেমনি আমাদের মিউনিসিপ্যালিটি এরিয়া আমরা না চাইলেও আমরা পাবো, কিন্তু সেটা সময় অর্থনীতির ব্যাপারটা আছে, এটা বাস্তব, এই তো অর্থের দরকার আছে। দুর্নীতির ব্যাপারে জিজ্ঞেস করবো, করতে পারে কোনো বড় বড় নেতা যারা, যাদের জন্য বহু শিক্ষিত মানুষ যারা চাকরি করতেন আজকে বেকার, দীর্ঘদিন ধর্ণা ইত্যাদি করেছেন কলকাতায়, তো এক্ষেত্রে আপনার বক্তব্য কি হবে যে এই দুর্নীতি আপনাদের এইবারের ভোটে কতখানি প্রভাব ফেলবে? আমি বলি, দুর্নীতি যারা করেছে আইনের পথে চলছে, বিচার ব্যবস্থা বিচার করছে, তার উপর কিন্তু তৃণমূল কংগ্রেস বা রাজনৈতিক দল কোনো ব্যাপারে হস্তক্ষেপ করেনি। পরিষ্কার প্রাঞ্জল ভাষায় বলেছেন, অপরাধ যারা করবে অপরাধকে আমরা তাতে সামিল হব না, তার আইন যে ব্যবস্থা গ্রহণ করবেন তার জন্য আমরা, এবং সেই সঙ্গে সঙ্গে দল কিন্তু তাকে বহিষ্কার করেছে যারা অপরাধ করছে। একটা দলের মধ্যে কোটি কোটি মানুষ, তার সদস্য আছেন, এবং বিভিন্ন দলের বিভিন্ন মন্ত্রিত্ব পদ দিতে হয়, সভাপতি পদ দিতে হয়। কেউ যদি অপরাধ করে, ভুল করে থাকেন, নিশ্চিত তার শাস্তি তাকে পেতেই হবে। কারণ মানুষ তোমাকে বিশ্বাস করে, দলকে বিশ্বাস করে, প্রতীককে বিশ্বাস করে আপনাকে আশীর্বাদ করেছিলেন। আপনার লক্ষ্য থাকবে মানুষের কতটা আমি উপকার করতে পারি। এবং চাকরির ক্ষেত্রে নিশ্চিত বাংলা মুখ্যমন্ত্রী প্রতিবারে বারে বারে চেষ্টা করছেন যাতে বাংলায় শিক্ষিত বেকার যুবক যুবতী বিভিন্ন জায়গায় কর্মসংস্থান পায়। তার জন্য তিনি প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন, এবং যখনই বিজ্ঞপ্তি ঘোষণা হয় এবং ইন্টারভিউর জন্য চেষ্টা করা হয়, তখনই যখন রেজাল্ট বেরিয়ে যাওয়া হবে, রেজাল্ট বেরোর সঙ্গে একটা হাইকোর্ট হয়ে যাচ্ছে প্রতিনিয়ত। প্রত্যেকটা সময় দেখবেন যখনই পোস্টিং ব্যাপারটা থাকে তখনই কোনো, আমি এখন এইবারে যে ইলেকশন মানে এটা মানে আপনাদের ইন্টারভিউটা হলো, লক্ষ লক্ষ ছেলে মেয়ে ইন্টারভিউ দিয়েছে, দেখুন একটা হাইকোর্ট হয়ে গেছে। তেমনি অঙ্গনওয়াড়ির ক্ষেত্রে আমাদের আশা কর্মী বা অঙ্গনের কর্মী যারা আছে, সেখানে একটা হাইকোর্ট হয়ে যায়। মানে যে কোনো কারণে একটা হাইকোর্ট করে বিরোধী পক্ষের একটা বক্তব্য হচ্ছে উন্নয়নকে গতিশীল হতে আমরা দেবো না। আর কেন্দ্র সরকার হচ্ছে একটা জিনিস হচ্ছে, যখন নির্বাচন আসে তার এনআই থেকে আরম্ভ করে তারা প্রত্যেকটা দল বেঁধে চলে আসে, নির্বাচনের দেখবেন আজও পর্যন্ত বলতে পারবে না একটা কারো শাস্তি হয়েছে, একটা কারো। সবাই তো জামিন পরপর পেয়ে যাচ্ছে, একজনও ফাঁসি হয়নি, একজনও জেল হয়নি, কিছু হয়নি। সম্মানের প্রধানমন্ত্রী মোদী সাহেবকে বলবো, তিনি বলছে আমি ক্ষমতায় এলে আমি এই অর্থ আমি ব্যাক করাবো। জানেন একজনের কাছে কিন্তু 15,000 করে প্রত্যেকের অ্যাকাউন্টে 15,000 করে অ্যাকাউন্টে চলে আসবে, যারা টাকা নিয়ে চলে গেছে সবই ফেরত আনবো, নোটবন্দি করে আমি সমস্ত অবৈধ টাকা এখানে সমাধান, কিন্তু একটু কোনো কাজ দিতে বাস্তবে কোনোটাই নয়। তার মানে বলছেন যে বিজেপি সরকার শুধু মিথ্যের প্রতিশ্রুতি দিয়ে মানুষকে ধোঁকা দিচ্ছে? মিথ্যে আমি কথা বলি না, আমি অসত্য কথা বলি। কিছু কিছু অসত্যের বাতাবরণ নিয়ে মানুষকে প্রলুব্ধ করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু মানুষেরা বুঝতে পারছে। শুভেন্দু অধিকারী একসময় তৃণমূলের যুব নেতা, এবং বোধহয় আমি যদি খুব ভুল না বলি যে তৃণমূলের ক্ষমতায় আসার পেছনে শুভেন্দু অধিকারীর একটা বিশাল ভূমিকা ছিল, এটা আপনারা অস্বীকার করবেন না।
সেই শুভেন্দু অধিকারী এখন বিজেপির প্রথম সারির নেতা। তার এই তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে যাওয়া, এটাকে কিভাবে দেখবেন? কতখানি দল ক্ষতিগ্রস্ত, বা উনি চলে গেলে অসুবিধা হয়নি, কিভাবে আপনি ব্যাখ্যা করবেন? আমি তো মনে করি উনি যাওয়ার পরে আমার দলটার শ্রীবৃদ্ধি ঘটেছে। 2021 সালের নির্বাচনে আমাদের সিট সংখ্যা বেড়েছে, 213 হয়েছে। পরবর্তী আবার সব এসছে বিজেপিতে, বাদ দিন আমাদের যা পরিসংখ্যান অনেকটা সিট বেড়েছে। এবং 2023 সালের লোকসভা নির্বাচনে, এই লোকসভা নির্বাচনে আমাদের সিট অনেকটা বেড়েছে, যেটা অনেকে ভেবেছিল বোধহয় আমরা 5-6টা পাবো আর সমস্ত বিজেপি দলটা বিজেপি, হ্যাঁ, পূর্বানুমান ওইরকম একটা করা হচ্ছিল, কিন্তু একদম পুরো উল্টো উল্টো হয়ে গেছে। আমি মনে করি প্রত্যেকের অধিকার আছে। উনি তৃণমূল কংগ্রেসের 35 থেকে 36টা পদে ছিলেন, হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি থেকে মিনিস্ট্রি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিভিন্ন পদে তিনি ছিলেন। তিনি কিন্তু আজকে এই দল পরিত্যাগ করে অন্য দলে তিনি গেছেন, সেটা তার ব্যক্তিগত সত্তা বা ব্যক্তিগত মত। কিন্তু ভীতি প্রদর্শন কেন্দ্র সরকার তাকে করেছে, যেন অন্যান্য মন্ত্রীকে করে তাদেরকে বাগে টানার চেষ্টা, বিজেপির ওয়াশিং মেশিন বাস্তব ওটাকে ভয় দেখিয়ে করার চেষ্টা করেছেন। উনি একটা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিলেন, যদি আমি চলে যাই তাহলে আমার কাছে সিআইডি হবে না, ইডি হবে না, এনআই হবে না, ওই ভয়ে উনি চলে গেছেন। উনার উদ্দেশ্য সফল হবে না। কারণ উদ্দেশ্য সফল হবে না এই কারণে বলি, বিজেপি তো দ্বিধাবিত, নবীন প্রবীণ। আজকে দিলীপ ঘোষের কথাবার্তা শুনুন, আজকে সুকান্ত মজুমদার এক কথা বলছে, আজকে শ্রমিক ভট্টাচার্য এক কথা বলছে, আজকে সুবিধবাবু এক কথা বলছেন। আজকে এই নিয়ে আমি ওদের দলের তার ব্যক্তিগত ব্যাপার, ওদের দলের মধ্যে নিয়ে আমাদের তৃণমূল কংগ্রেস মাথা ঘামানোর দরকার নেই। আমরা মনে করি আমাদের মাথা ঘামানো দেয়, ওরা ওদের কথা ভাববে। কিন্তু 2026-এ স্বপ্নই থেকে যাবে, বাস্তবে কিন্তু রূপায়িত হবে না। 250 সিট নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার ক্ষমতা দখল করবেন, এই বিশ্বাস ভরসা আমাদের নয়, এটা বাংলার মানুষের আছে। তাই আমাদেরও বিশ্বাস আছে বাংলার মানুষ যে যন্ত্রণা সহ্য করেছে, যে অপমান সহ্য করেছে, এবং সেই অপমানের প্রতিবাদ 100 দিনের কাজে প্রতিবাদ করতে আমরা গিয়ে, আমরা দিল্লির বুকে আমরা গেছি, আমাদের জেনারেল সেক্রেটারি অভিষেক ব্যানার্জি সাংসদ, তার হয়ে আমরা গেছিলাম সবাই, রাজ্যের জেলা পরিষদ পঞ্চায়েত সমিতির সবাই গেছিলাম। সে আমাদের যেভাবে পুলিশকে অত্যাচার করানো, জেলে ভরা, এই জেল বলে 10 কিলোমিটার 30 কিলোমিটার নিয়ে অন্য জায়গায় ঢোকানো, আমাদের ডেপুটেশন না নেওয়া, পিছন দরজা দিয়ে একটা মানে সেন্ট্রাল মিনিস্টার পালিয়ে যাওয়া, আমরা সেটা দেখেছি, নিজের চোখে দেখা বলে বলছি। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে বাংলার মানুষকে যত অসম্মান করবে, বাংলার আজকে স্বাধীনতা সংগ্রামীদের যত অসম্মান করবে, যত বিদ্যাসাগর স্ট্যাচু ভাঙবে, স্বাধীনতা সংগ্রাম স্ট্যাচু ভাঙবে, তত বাঙালিরা দেখবেন আপনারা বিজেপিকে বলবেন আপনাদের পরম শত্রু, বিজেপি বলবে আপনাদেরকে পরম শত্রু, কিন্তু সিপিএম পার্টি বলে যে বিজেপি আর তৃণমূল একে অন্যের দোসর, আপনাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, যার জন্য বিজেপি আপনাদের উপর কিছু কিছু ক্ষেত্রে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে, একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। আচ্ছা, এটা আপনি বলুন, তাহলে আমাদের এতগুলো না লোক জেলে যেত না, অনুব্রত মন্ডল জেলে যেত না, পার্থ চ্যাটার্জি জেলে যেত না, আজকে যে আমাদের সব জেলে গেছে, পরবর্তী বা ছাড়া তারা পেয়েছে। এবার সেক্ষেত্রে ওরা যেটা বলে দেন, তো ওদের ভারতবর্ষের মানচিত্রে মার্ক্সবাদী কমিউনিস্ট সিপিএম পার্টি একবার ক্ষমতা যদি হারিয়ে ফেলে না, কোনোদিন ক্ষমতায় আসতে পারে না। তাই আজকে বাংলার মানুষ বুঝেছেন 34 বছর শাসনকালে মানুষের কথা বলার অধিকার ছিল না। মানুষ সোজা, আপনি তার বিরুদ্ধে ডাইরেক্ট কথা বলতে পারেন, আপনি যেন রাস্তায় আমাদের চা দোকানে আমাদের বিরুদ্ধে কথা বলতে পারতেন, তখন কিন্তু মানুষ কথা বলতে পারত না। এই রামনগর বাজারে আপনারা দেখেছেন, লাঠি সোঁড়া বড়টা হুক নিয়ে এসে প্রতিবাদ মিছিল হচ্ছে, আক্রমণ করা, এটা আমাদের নিজের চোখে দেখা। এবার সেক্ষেত্রে আমার রামনগরে আমরা তো সর্বত্র এগুলো দেখেছি, এবং সেক্ষেত্রে এই যে মানুষের মুখটা বন্ধ করে রাখা, মানুষকে কথা বলার অধিকার, ভারতবর্ষের গণতান্ত্রিক রাষ্ট্রে কথা বলার অধিকার সবাই আছে, যে কোনো দল যিনি করুন না কেন কথা বলে। কিন্তু সেই জন্য দেখেছে নির্বাচনে কংগ্রেস শূন্য, সিপিএম শূন্য, বাংলায় এত বড় একটা রাজনৈতিক দল
যারা 34 বছর ক্ষমতায় ছিল রামনগর পশ্চিমবঙ্গের বিধানসভায় একটা বিধানসভাতে জিততে পারলো না, তাহলে ভাবা যায়। একদম পুরো একদম ক্রিকেটের শূন্য বলে আউট হওয়ার মতন ব্যাপার। আচ্ছা, সমাজসেবী হিসেবে নিজের কোন উদ্যোগটিকে আপনি সবচেয়ে সফল, আপনার এখানটা আমি তৃণমূল কংগ্রেসের কথা বলছি না, আপনার কোন উদ্যোগটিতে আপনি সবচেয়ে সফল হয়েছেন বলে আপনি মনে করেন? না, আমি মনে করি আমাদের সংস্থা রামনগর বাজার ব্যবসায়ী সমিতি 1 নম্বর। আমি লায়ন্স ক্লাবের সেক্রেটারি দীর্ঘদিন ধরে, আজকে রেড ক্রসের ভাইস প্রেসিডেন্ট, এবং আমি সমবায় সমিতিরও সেক্রেটারি। মানে সমাজ সেবার কথার অর্থ কি জানো? সমাজকে সেবা করতে গেলে একটা ঐক্যবদ্ধ প্রয়াস চাই। আমি ব্যক্তিগত নির্দেশা কিন্তু একা করতে পারে না। আমার মায়ের গায়ে যদি 100% মানুষ না থাকে না, আমি কিছুই না, ছাড়। এই ধারণা যার মধ্যে জন্মাবে যেদিন, কিন্তু সে কিন্তু মানুষের উপকারের চেয়ে বেশি ক্ষতি করবে। সবসময় মনে রাখবেন, নিজেকে উদার, নিজেকে মানসিকভাবে তৈরি হতে হয় যে আমি মানুষের উপকার করতে না পারি, অন্তত ক্ষতি করবো না। আর অসত্য কথা যেটা পারবো না বলবো, এটা আমি পারবো না, অসত্য কথা বলবো না। কিন্তু আরেকটা হচ্ছে সবাইকে নিয়ে চলাটা জোটবদ্ধ ঐক্যবদ্ধ ভাবে, এবং তার মধ্যে যে সমালোচনা হলে দেখবেন আসল জিনিসটা বেরিয়ে আসে। আমাদের সৎ কাজ ভালো আছে আমি বলবো না, আমার মধ্যে কোনো কাজ করতে গিয়ে ত্রুটি হচ্ছে, বিচ্যুতি হয়েছে, তার মধ্যে সমালোচনা আমাকে শিক্ষা নিতে হবে যে আমার এই কাজটার মধ্যে ভুল হচ্ছে, তাহলে আমাকে এটা সংশোধন করে নিতে হবে। তাই ঐক্যবদ্ধ প্রয়াস হচ্ছে। আমার স্বর্গত মুরারি মোহন গিরি যিনি ছিলেন, রামনগর বাজারে 2টি দোকান ছিল, হজবরল হাউস আর আমাদের অনন্ত রানা একটা চায়ের দোকান গুমটি ছিল, আর তোমাদের একটা পেছনে বাড়ি ছিল, আর কার হচ্ছে ছিল না। সেই থেকে তৈলকনাথ প্রধান, বলেদাস মাহাত্র, অবন্তী মিশ্র, রাধা গোবিন্দ বিশাল স্বর্গত হয়েছেন, তাদের স্মরণ করি আজকে। 1969 সালে যখন রাধা গোবিন্দ বিশাল নির্বাচন দাঁড়িয়েছিলেন, তখন কিন্তু তৈলক্য বাবুর রাস্তায় হেঁটে হেঁটে আমরা রাজনীতি করেছিলাম। আমি আমার ব্যক্তিগত, তখন গাড়িও নেই, ঘোড়া নেই, মোটরসাইকেল নেই, সাইকেল নেই, পায়ে হেঁটে আমরা ঘুরে ঘুরে ওনার কাছে শিক্ষা পেয়েছিলাম। তার আদর্শকে উদ্বুদ্ধ করে আজ আমি চলার চেষ্টা করি। হয়তো সবটা পারবো না, যতটা সম্ভব গ্রহণ করতে পেরেছিল সেইটুকু নিয়ে চলি। আর একটা দিনে আপনি সবাই কোনো সময় ব্লকে গেলে দেখবেন আমার বিডিও অফিসে কোনো দিন আমার অফিস কোনো তালা বন্ধ থাকে না। আমার প্রত্যেকটা ঘর হচ্ছে ওপেন ডোর, মানুষের সবার জন্য দরজা খোলা। অর্থাৎ কোন পার্টি করে, আমি যখন ওইখানে বসি, কে সিপিএম করে, কে বিজেপি করে, তৃণমূল করে, আমার দেখা দরকার নেই। প্রশাসনিক পদে যখন বসছি তখন কিন্তু সবাই আমার কাছে আপন। তিনি তার বেদনা, তার দুঃখের কষ্টের কথা বলবেন। সরকারি প্রকল্প কেন পাচ্ছে না, নিশ্চিত তার বিল ব্যবস্থা গ্রহণ করার দায়িত্ব আমার রয়েছে। এই নিজের মধ্যে যদি দাম্ভিকতা এসে যায়, নিজের মধ্যে ক্ষমতার দম্ভ এসে যায়, তাহলে কিন্তু সেই মানুষ মানুষের থেকে দূরত্ব বেড়ে যায়, চিরস্থায়ী হতে পারে না। তাই আমি মনে করি কাজের ক্ষেত্রে সমাজের উন্নয়ন করতে গেলে সবাইকে দিয়ে থাকা। আর আমার একটা স্বপ্ন আছে, উড়িষ্যার আমাদের মানে রামনগর বিধানসভা বাদিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রতিবারে উড়িষ্যার সুবর্ণরেখা নদীর জলে যারা বেঁচে যায়, আমাদের ইরিগেশন দপ্তরের মিনিস্টার সম্মানীয় মন্ত্রী মানুষ ভাই এসেছিলেন, ওনার সঙ্গে কথা বলে ডিপিআর কোথায় করে আমি পশ্চিম মেদিনীপুরে জমা দিয়ে এসেছি। আমাদের বিধায়ক সাহেব অখিল বাবু, তিনিও তাতে সমর্থন করেছেন। এবার তিনি বলেছেন ওই জায়গাটা, আমরা বলেছিলাম যে প্রতি বছরে 2বার 3বার 4বার বাজার যে কাণ্ডগ্রাম, কচুয়া, বারোয়াটিয়া, বাখারপুর এই এরিয়াগুলো ডুবে যায়। প্রতিবারে আমরা বন্যা নিয়ে পৌঁছে যাই। একটা চিরস্থায়ী বন্দোবস্ত করতে যদি একটা আমরা গাড়োয়াল তৈরি করতে পারি, বাঁধ তৈরি করতে পারি, তাহলে উড়িষ্যা বর্ডার, বেঙ্গল বর্ডারের ভিতরে, উড়িষ্যার জায়গায় নয়, সেইটা কমপক্ষে হবে 4.5 থেকে 5 কিলোমিটার। কারণ সেটা আমাদের পক্ষে সম্ভব নয়। একমাত্র সরকার, রাজ্য সরকার এবং আমাদের দপ্তর যদি মনে করেন, তিনি বলেছেন আমি এটা অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবো। সেইটা আমাদের একটা স্বপ্ন আছে, সেইটা যদি আমরা করতে পারি। এই যে আমার পাড়া আমার সমাধান 10 লক্ষ টাকা, এটা হচ্ছে ভাবতে পারেন আমাদের রামনগর 1 নম্বর ব্লকে আমাদের 15 কোটি টাকা প্রতিটা বুথে 10 লক্ষ করে, এবং সেটা আমাদের ডিসেম্বরের মধ্যে, ফেব্রুয়ারির 10 তারিখের মধ্যে শেষ করতে হবে। টার্গেট আছে আমাদের ডিসেম্বরের 20 থেকে 25 তারিখের মধ্যে শেষ করব। এইটা কিন্তু সারা বাংলায় 80,000-এর বেশি বুথে এই 10 লক্ষ টাকা বলেছিল বিজেপি, কেন সিপিএম, কেন সবাই বলেছিল। এটা কিন্তু বাস্তবে কোনোদিন সম্ভব নয়।
আপনাকে বলছি, আমার 14 কোটির মধ্যে আমাকে আজকে 15 দিন আগে রাজ্য সরকার জেলার মাধ্যমে 13,56,00,000 টাকা আমার ব্লকে পাঠিয়ে দিয়েছেন। আমরা টেন্ডার এবং অর্পার দেওয়া শুরু করেছি সবাইকে। মানে এটা বলেছিল, এটা কোনদিন হবে না। এটা তো বলবে, দিদিপক্ষ বলবে লক্ষ্মী ভান্ডার একবার দিবে না, ভোটের সময় দিচ্ছে দেবে না, এইসব কথা বলবে, ওরা বলবে। লক্ষ্মীর ভান্ডারের কথা যখন তুললেন, একটা কথা জিজ্ঞেস করবো, একটা কানাঘুষো শোনা যাচ্ছে ভোটের আগে নাকি এই লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়বে। না, এটা হচ্ছে রাজ্য সরকারের সিদ্ধান্ত। লক্ষ্মী ভান্ডারের টাকা এটা আমাদের মতো মানে মন্ত্রিসভা থেকে শুরু করে অর্থ দপ্তর থেকে শুরু করে আপনার পরিবারের ভান্ডারটা কত আছে, আপনি সেই ভান্ডারের টাকাটা খরচ করতে হয়। একটা প্রকল্প যদি কন্টিনিউয়াস করতে হয়, সারা হোল লাইফ রাখতে হয়, তাহলে কিন্তু আপনাকে ভাবতে হবে যে আমি হোল লাইফ চালাতে পারবো কিনা। তাহলে সরকারকে ভাবতে হবে। হয়তো আমরা সবাই বলছি হ্যাঁ বাড়তে পারে, কিন্তু বাংলা মুখ্যমন্ত্রী তিনি ভাবতেন, তিনি তো বলেন, তিনি সমস্ত দপ্তর থেকে আলোচনা করে অর্থ ভান্ডার দেখে নিয়ে তিনি ভাবেন যে হ্যাঁ এটা করা যেতে পারে। এবার 100 দিনের কাজ 8,000 কোটি টাকা দিয়ে দিলেন। যেমন এটা কি কোনদিন ভেবেছেন যে প্রতি সংস্থা 10 লক্ষ টাকা দেবেন? কিন্তু সবাই বিরোধী পক্ষ থেকে মাইকেও প্রচার করছে, টিভিতে বলছে টাকা হবে না, এটা ইলেকশন আগে একটা ভাওতা ছেড়ে দিয়েছে, কিন্তু এবার টাকা নামিয়ে দেবেন। এটা কেউ কি ভেবেছে? কেউ কেউ ভাবে। ধন্যবাদ নিদেশা, মানে আমাদের সঙ্গে এই এতক্ষণ ধরে এত বড় একটা ইন্টারভিউ দেওয়ার জন্য আমরা ভাবতে পারিনি যে আপনি এতক্ষণ ধরে আমাদের কাছে সময় দেবেন। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি আপনার আমাদের এলাকার, রামনগর এলাকার মানুষদেরকে আগামী ভোটের জন্য আপনার সংক্ষিপ্ত বক্তব্য, ভোটের জন্য কি করা উচিত বা তাদের কোন পথে যাওয়া উচিত, এই ব্যাপারে যদি কিছু বলতে চান আপনি বলতে পারেন। আমি 1 মিনিটেই শেষ করবো। আমি শুধু রামনগর বিধানসভা মানুষের কাছে করজোড়ে আবেদন করব, 2011 সালে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার পরে আপনাদের বিবেকের কাছে, আমার রামনগর বিধানসভা মানুষের, বাংলা মানুষের কাছে, বিবেকের কাছে, মনুষ্যত্বের কাছে আবেদন করি, যদি সত্যিকারের বাস্তব চোখে থেকে উন্নয়নের নিরিখে যদি বাংলার মুখ্যমন্ত্রী বাংলার 10 কোটি মানুষের উন্নয়নকে সামনের সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, সেটাকে উপলব্ধি যদি করতে পারেন, বাস্তব প্রকল্প দিয়ে বাস্তব রূপায়িত হয়ে থাকে, বাংলার প্রতিটি ঘরে ঘরে যদি পৌঁছে থাকে, আপনাদের বিবেকের উপর, আপনাদের মনুষ্যত্ব উপর ছেড়ে দিলাম। আপনাদের কাছে আবেদন থাকলো, পুনর্বার চতুর্থবারে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করবেন। তার নির্দেশের পথে যিনি তার দলের প্রতীক নিয়ে যে বিধানসভায় দাঁড়াতে গেল, তাকে যদি আশীর্বাদ করেন, তাহলে বাংলার মুখ্যমন্ত্রী হাতকে শক্ত করেন এবং চতুর্থবারের মুখ্যমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রী হবে। উন্নয়নের গতি আরো গতিশীল হবে, এই বিশ্বাস ভরসা আছে। আর বাংলার মানুষের প্রতি, রামনগর বিধানসভার মানুষের প্রতি আমার বিশ্বাস অটুট আছে, ভরসা আছে। ওরা অবশ্যই মমতা ব্যানার্জি আশীর্বাদ পুষ্ট প্রার্থীকে তেনা নির্বাচিত করে, এই বিশ্বাস ভরসা আমাদের আছে। অর্থাৎ আপনারা জিতছেন। আরেকটা কথা আপনাকে বলতে হবে, কমলেশের এই পাবলিক আড্ডা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, এইটা একটু করুন। কমলেশের পাবলিক আড্ডা চ্যানেল। আমি সেই সঙ্গে কমলেশ পাবলিক আড্ডা চ্যানেল আজকে যে উপস্থাপনা করলো এবং আগামী দিনে বিভিন্ন রাজনৈতিক দলের কাছে উপস্থাপনা করবেন, নিশ্চিত আপনারা প্রত্যেকে লাইক করবেন এবং প্রত্যেকে যতটা ছড়িয়ে পড়ে সেটা দেখাবেন। তাহলে পরবর্তীতে যেহেতু আমার লোকাল ছেলে, লোকাল মানে স্টুডিও কমলেশকে আপনারা সবাই জানেন, নাট্য উৎসবের ক্ষেত্রে একবারে সারা রাজ্যে ঘুরে বেড়ায় এবং স্টুডিওর ক্ষেত্রে, এবং একটা সাংস্কৃতিক প্রেমী ছেলে। এবার এই ক্ষেত্রে আমার মানে আনন্দ লাগবে, এই কারণে বলছি আপনাদের কাছে, যেহেতু আমার লোকাল ছেলে, আমাদের রামনগরের ছেলে যেমন বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারে, তেমনি আপনাদের আশীর্বাদে সে একটা ভালো জায়গায় পৌঁছাতে পারে। এটার জন্য আপনাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমি আমাদের শেষ করছি। কমলেশকে ধন্যবাদ, আপনাদের সমস্ত দর্শককে আমি ধন্যবাদ দিয়ে আমি কথা শেষ করছি। নমস্কার।